সংস্কৃতি বিকাশের কেন্দ্রে পরিণত হওয়ার প্রত্যাশা। 10 ব্যক্তি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। 4টি আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে জামায়াত বিএনপি। সংসদে কথা বলতে না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ। এবং আসছে পুলিশ সার্জেন্ট ও কনস্টেবল পদে বড় নিয়োগ। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের। ঋণ মুক্ত হবেন 12 লাখ কৃষক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। অমর একুশে বইমেলা শিক্ষা ও সংস্কৃতি বিকাশের সূতিকাগার হয়ে উঠবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এই মেলা কেবল নির্দিষ্ট একটি মাসে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী দেশ জুড়ে আয়োজন করা প্রয়োজন। দুপুরে বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশেষ অবদানের জন্য 8 জনের হাতে সাহিত্য পুরস্কার তুলে দেন তিনি। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। জাতীয় নির্বাচনের কারণে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু করা যায়নি 21শে বইমেলা। রমজানের কারণেও বইমেলা ঘিরে ছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে শুরু হলো 21শে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বসে এর উদ্বোধনী আয়োজন, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 7 ক্যাটাগরিতে 8 জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবদানের স্বীকৃতি স্বরূপ বক্তব্যে তিনি বলেন, কেবল একটি মাস নয়, সারা বছরই দেশ জুড়ে বইমেলা আয়োজন করা উচিত। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আয়োজকদের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অন্ধকার কাটিয়ে আলোয় ফিরতে সবার সহযোগিতাও চান তিনি। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষায় স্বীকৃতি আদায়ে কাজ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তারেক রহমান। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান। এবার মেলায় অংশ নিচ্ছে 549 প্রকাশনা প্রতিষ্ঠান। চলবে 15ই মার্চ পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, শিল্প, সাহিত্য, গবেষণা সহ সব শাখায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রদান অনুষ্ঠান। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর 21 পদক পেলেন 9 ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান। তাদের হাতে পদক তুলে দিতেই উসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিকট হতে পদক গ্রহণ করার জন্য চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় পদক পেয়েছেন অর্থী আহমেদ। এবার প্রতিষ্ঠান হিসেবে পদক পায় ওয়ারফ্রেজ ব্র্যান্ড। বক্তব্যে শিল্প সাহিত্যকে ধারণ করেই দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্মান তেমন একটি উদার
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। ফেব্রুয়ারিকে আত্মপরিচয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাষা একসময় বিশ্বজুড়ে আলো ছড়াবে। আমাদের জাতীয় ইতিহাসে ফেব্রুয়ারি মাসের গুরুত্ব অপরিসীম, আর 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায় আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। সাহিত্য আর গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সৃজনশীলদের আরও ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যেসব বিজ্ঞজন, শিক্ষা, সাহিত্য। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬, ৭ ও গাইবান্ধা ৪ আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে শেরপুর ১ আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার এই আবেদনের পর এসব আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন অবশ্যই চাই, পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না। ক্ষমতা অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এই আদেশ দেন। আবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক দেশ ত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন। এসব বিবেচনায় তাকে গ্রেপ্তারে রেড নোটিশ জারির অনুমতি দেন আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট এবং ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের অন্যান্য সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডন সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থ পাচারের অভিযোগের তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর এর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে 4টি হত্যাসহ 5 মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, ইয়াসিন হত্যা, পারভেজ হত্যা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার মামলায় জামিন পেয়েছেন সেলিনা হায়াত আইভী। গত বছর সাবেক মেয়র আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মুক্তিযুদ্ধকালীন বাগেরহাটে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে আপিল বিভাগে খালাস পেলেন খান আকরাম হোসেন। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় আটক 3 আসামির মধ্যে আকরামের বিরুদ্ধে 3টি অভিযোগ আনেন প্রসিকিউশন, যার মধ্যে একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন তিনি। এদিকে আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে প্রসিকিউশন। জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিল ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত
উই আর বাউন্ড বাই দেয়ার জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। 10,000 কনস্টেবল ও পুলিশ সার্জেন্টের 180টি শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, মন্ত্রী দেশ জুড়ে আইন শৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটি চিঠি জারি করা হয়েছে, তা জেলা পর্যায়ে যাবে। এর পাশাপাশি উপজেলা আইন শৃঙ্খলা কমিটিও পুনর্গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে 180 জন পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। সরকার দরিদ্র কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিপরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, এর মাধ্যমে 12 লাখ কৃষক উপকৃত হবে। 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা। এই ঋণ মওকুফের ফলে কৃষকরা অনেকটাই নির্ভর হবেন বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। কথায় নয়, কাজের মধ্য দিয়ে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। দেশের 14তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট করেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন তিনি। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা। এর আগে বুধবার বিকেলে তাকে 4 বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম রবি। দুপুরে নৌপথের যাত্রা ঘিরে প্রস্তুতিমূলক সভা শেষে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শামুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নতুন সরকারের সামনে প্রথম ঈদ, যেখানে বড় কর্মযজ্ঞ থাকে, চাকুরি স্থল থেকে গ্রামমুখী মানুষের যাত্রা, যা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে যাত্রী হয়রানি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগে পরে 10 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক নৌ যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে। ঢাকায় ট্রাক থামিয়ে চাঁদা নেওয়া অবৈধ বলে জানান মন্ত্রী। চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা তারাই নির্ধারণ করে মানে আমি বুঝাচ্ছি সমঝোতা। চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার
আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পরিবহন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের সোয়া 1 ঘন্টার মধ্যে এক স্কুল ছাত্রকে উদ্ধারের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার 8 ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার ও 6টি ব্যাটারি চালিত অটোরিকশা সহ চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। আসামির সম্পর্কে কিছুই জানি না, তারা কিভাবে কেন নিয়ে গেল বা ওদের কোনো ডিটেলসই নাই, কিচ্ছুই নাই। শুধু ওই ছেলেটার কাছ থেকে আমরা কিছু বর্ণনা শুনেছি। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল ওই বিল্ডিং এর পাশে আশেপাশে এই সিসি ক্যামেরাগুলো দেখে আমরা কিছু শনাক্ত করে এবং কিছু আমরা ওই যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা মোটামুটি 4-5 জনকে শনাক্ত করি। এর মধ্যে গতকাল রাত্রে কিন্তু আমরা দেখেন যে আমরা 4 জনকে ধরেছি। দেশের পোশাক শিল্পকে সমৃদ্ধ করতে সংসদে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। রাজধানীর আর্মি গলফ ক্লাবে পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সংগঠন বিজিএমইএ পরিবার থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এমন আহ্বান জানান মাহমুদ হাসান খান। বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জিং সময় উত্তরণে এই মুহূর্তে সম্মিলিত সহযোগিতা জরুরি বলেও মনে করেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী আফরোজা খানম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তুহিন সহ নির্বাচিত মোট 18 সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। আমাদের শিল্পে যে সমস্যাগুলো আমরা অনুধাবন করছি, সেই সমস্যাগুলো ফেস করছি, সেইগুলো নিয়ে আপনারা সংসদে আপনাদের বক্তব্য তুলে ধরবেন। কারণ এটা সর্বজন বিদিত যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প। তো পোশাক শিল্পের উন্নয়ন মানেই হলো বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন। এদিকে পবিত্র মাহে রমজানের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজার। সৈকত জুড়ে শুনশান নীরবতা, ফাঁকা হোটেল মোটেল। সংশ্লিষ্টদের আশা ঈদে ফের পর্যটকদের উপস্থিতিতে মুখর হবে সমুদ্র সৈকত। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সমুদ্র সৈকত কক্সবাজারে আছে নীল জলরাশির গর্জন, আছে আছড়ে পড়া ঢেউ, তবে নেই চিরচেনা সেই কোলাহল। সমুদ্র পাড়ে এখন কেবলই শুনশান নীরবতা। রমজান মাসে অনেকটাই জনশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা হাতে গোনা। শুধু সৈকতেই নয়, 4 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসেও একই চিত্র। অলস সময় পার করছেন সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী, ঘোর সওয়ার ও ফটোগ্রাফাররা। সারাদিনে মিলে 200 থেকে 250 টাকা পাওয়া যায়। আমাদের চলা খলা খুব কঠিন বলতে গেলে। রমজান মাসে আমরা খুবই কষ্টতে আছি, কারণ দেখেন আপনার পুরো বীজটা খালি। এমনি প্রত্যেকদিন আসি, ডেলি 400-500 টাকা তেল পুরি, কোনো ব্যবসা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব দারিদ্র্যের মধ্যে আছে, কারণ এখানে হচ্ছে পর্যটক নিয়ে ব্যবসা। নির্বাচনের আগে পর্যন্ত ব্যবসা একবারে কমে গেছে। সৈকতে লোকজন না থাকায় পর্যটন ব্যবসা এখন শূন্যের কোটায়। ঈদের ছুটিতে মুখরিত হবে এমনটাই বলছেন ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তারা। রমজানে তো পর্যটক নেই বললেই চলে। আমাদের পুরো কক্সবাজারের প্রায় সব মিলিয়ে আমরা হিসেব করে দেখেছি 5 থেকে 10% পর্যন্ত পর্যটকের আনাগোনা আছে। তো এত কম পর্যটক দিয়ে আসলে পর্যটন ব্যবসা টিকিয়ে রাখা খুব কষ্ট। আমরা আশা করি যে ঈদের পরে দীর্ঘ যে ছুটি রয়েছে এর মধ্যে প্রচুর পর্যটক কক্সবাজারের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে কানায় কানায় ভর্তি হবে। ঈদুল ফিতরে পর্যটকের পদচারণায় আবার মুখরিত হবে সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করবো মোহনা সংবাদ, যে আমরা কি শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অমর একুশে বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর। শিক্ষা সংস্কৃতি বিকাশের কেন্দ্রে পরিণত হওয়ার প্রত্যাশা। 10 ব্যক্তি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান। 4টি আসনে কারচুপির অভিযোগে হাইকোর্টে জামায়াত বিএনপি। সংসদে কথা বলতে না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। ফ্ল্যাট দুর্নীতিতে টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের রেড নোটিশ জারির আদেশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের নির্দেশ।
এবং আসছে পুলিশ সার্জেন্ট ও কনস্টেবল পদে বড় নিয়োগ, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের। ঋণমুক্ত হবেন 12 লাখ কৃষক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।